জেলে চলে যেতে পারেন। জিনা হারাম করে দেব, এই বাড়াবাড়ির নাটক করবার জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতটাই ফেঁসে গেছে। দুজনেই প্রথম দেখা গেল যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন, কিছু দাবি তিনি সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছেন, যে দাবিটা সবচেয়ে চাঞ্চল্যকর, যে রাজ্যের সমস্ত নথি নাকি কমিশনকে গ্রহণ করতে হবে, এমন নির্দেশই দিতে হবে সুপ্রিম কোর্টকে। রাজ্যের নথির মধ্যে তো ডোমিসিয়াল সার্টিফিকেট, আরো বিভিন্ন স্বাস্থ্যসাথী কার্ড, এগুলোও পড়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যেটাকে নিয়ে বড় বড় কথাবার্তা বলা হচ্ছে যে এই প্রথম ইতিহাস সৃষ্টি করে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে নিজের করা মামলা লড়তে গেলেন। প্রথম কথা হচ্ছে যে পুরো তথ্যটাই ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমত, যে রাজ্য যে মামলাটা করেছে সেই মামলা অলরেডি সুপ্রিম কোর্টে রয়েছে এবং সেই মামলা লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের হয়ে বা রাজ্য সরকারের হয়ে কংগ্রেস নেতা কপিল সিব্বল। তো তাহলে সুতরাং এটা কিসের মামলা? এটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে মামলা করেছেন, যেমন এর আগে আরো কয়েকজন ব্যক্তিগতভাবে করেছিলেন তৃণমূলের লোকজন, যারা সবাই মিলে চান যে এসআইআর যাতে সঠিকভাবে না হয় এবং যাতে ভেজাল বা ভুয়ো নাম যেগুলো দিয়ে তৃণমূল জেতে সেগুলো যেন থেকে যায়। তো ফলত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় বড় কথাবার্তা বলা হচ্ছিল, তিনি নাকি গায়ে সামলা চাপিয়ে তিনি সওয়াল জবাব করবেন, এরকম একটা তৃণমূল আনন্দ করছিল। প্রথম কথা যে ফালতু কথা, তারা পড়াশোনা জানে না। যে সুপ্রিম কোর্টে পরিষ্কার আইনজীবী হিসাবে মামলা লড়তে গেলে তার একটা পদ্ধতি বা নিয়ম রয়েছে, যেখানে সেখানে 3-4 বছর কাজ করতে হবে সুপ্রিম কোর্টের কোন অ্যাডভোকেটের আন্ডারে, কিংবা তাকে 1 বছর কাজ করতে হবে বা 3-4 বছর তাকে প্র্যাকটিস করতে হবে। তারপর তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে মামলা লড়তে পারেন। আবার আর একটা অপশন আছে যে কোনো ব্যক্তি তিনি যদি কোনো মামলা করেন এবং সেই ক্ষেত্রে তিনি যদি সওয়াল করতে চান, কোনো ব্যক্তি ভারতবর্ষে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, আমাদের কথা যারা শুনছেনও, সেই ক্ষেত্রে পারমিশন চাইলে, পারমিশন গ্র্যান্ট করলে তিনি কথা বলতে পারেন। তো তাই এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার চেষ্টা করেছেন এবং কালো কোট পরে যাননি, একটা শাল নিয়ে গেছেন বাড়ি থেকে 30 টাকার। তো তাদের কি প্রমাণিত হয়? বরং সারা দেশে এটা প্রথম লজ্জা যে চুরি, জোচ্চুরি এবং ভুয়ো ভোটে বারবার ভুয়োদের দ্বারা ভোটে জেতা ধরা পড়া কোন একজন রাজনৈতিক নেত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এতটাই ফেঁসে গেছে যে এসআইআর এ যদি যেভাবে স্বচ্ছতার সঙ্গে নাম ক্লিন হচ্ছে, অর্থাৎ ত্রুটিমুক্ত করার চেষ্টা হচ্ছে, সেটা যদি হয়ে যায় তাহলে তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। তাই মানুষকে বোকা বানাতে তিনি মানুষের জন্য দিল্লি যাবেন, লড়বেন, এই সমস্ত ভুয়ো তত্ত্ব উড়িয়ে আউড়েছে। কিসের মানুষের জন্য? হাঁসখালিতে যখন মেয়েটি মারা যাচ্ছিল তখন তিনি যাননি। কামদুনিতে যখন পরিষ্কার মানুষের সর্বনাশ হচ্ছিল তখন তিনি যাননি। যখন পশ্চিমবঙ্গের মানুষের চাল ডাল আবাস লুট হয় তখন তিনি লুকিয়ে থাকেন। যখন আরজি করে আমাদের বোনের নির্মম হত্যাকাণ্ড হয় এবং মানুষ যখন রাস্তায় নামে তখন তিনি লুকিয়ে থাকেন। আজকে উনি গিয়ে বলছেন জাস্টিস চাই। জাস্টিস কিসের জন্য চাই? আমি চুরি করব, 2 নম্বরই করব, তার পক্ষে জাস্টিস চাইতে উনি গেছেন, গুলিয়ে দিতে উনি গেছেন। আরজি করার সময় মানুষের পাশে তিনি ছিলেন না। এই হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে যে চাকরি চুরি উনি করেছেন, সেখানে উনি মানুষের জন্য কোনো জায়গায় সওয়াল করতে গেছেন? কোন সুপ্রিম কোর্টে বা কোনো কোর্টে গেছেন যে মানুষের হয়ে মানুষের অধিকার লুট করেছে আমার দলেরই চোরেরা, তাদের হয়ে আমি সওয়াল করতে চাই, তাদের হয়ে আমি গায়ে কালো কোট বা সামলা গায়ে দিতে চাই বলেছেন? একদমই না। কারণ উনি মানুষের পক্ষে নয়, উনি চোর, জোচ্চোর এবং ক্রিমিনালদের পক্ষে। না হলে গতকালকেই যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে জেল খেটে এখন অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেয়েছেন, যাদের বান্ধবীদের বাড়ির নিচে খাট থেকে 50 কোটি পাওয়া যায়, আরো কোটি কোটি টাকা দুর্নীতি করে,
সেই পার্থ চট্টোপাধ্যায়কে তিনি প্রমাণিত চোর বলে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির 3টে কমিটিতে ঢুকিয়েছেন। অর্থাৎ বাংলা চোখের সামনে দেখতে পাচ্ছে যে মমতা নিজের চোরকে চায়। উনি কোনোদিন মানুষের হয়ে তো পরিষ্কার লড়েনি, মানুষের হয়ে সওয়াল করতে যাননি। ভুয়োদের দিয়ে নিজের গদি যাতে বাঁচাতে পারা যায় তার জন্য একটা হুজ্জুতি তৈরি করতে গিয়েছিলেন, এবং ওখানে আজকে উনি দাঁড়িয়ে কোর্টে পরিষ্কার মিথ্যা কথা বলে গেলেন। এগুলো নোট হবে। আজকে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে যে অফিসার, যোগ্য অফিসারদের দেওয়ার কথা, সেই অফিসার মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। দেখুন, নির্বাচন কমিশন একটা পদ্ধতি বা সামান্য কিছু লোকের একটা অফিস, তারা যে রাজ্যে নির্বাচন হয় সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের চেয়ে রাজ্যের কাছে বলেন যে আমাদের কাজে আপনার অফিসারদের পাঠান, হেল্প করতে বলুন। এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, আপনারা সবাই জানেন, যে কোনো ব্যক্তির নাম কাটা যাবে না, এই ফতোয়া বিএলওদের উপরে। তারপর পশ্চিমবঙ্গের বিএলওরা, মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারি অফিসার, তারা তৃণমূলের পুলিশ এবং তৃণমূলের ক্রিমিনালের ভয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেটে প্রায় 2200 বুথে মৃতদেহ ব্যক্তিদের নামই বলেননি। 25 বছরে দেখিয়েছেন কেউ মারা যায়নি। এই পশ্চিমবঙ্গবাসী জানেন না? এই সুপ্রিম কোর্ট জানেন না যে কি লেভেলে করা হয়? এখানে মানুষ মারা গেলেই পরিষ্কার দাগিয়ে দেওয়া হচ্ছিল যে নাকি এসআইআর এর জন্য আতঙ্কে মারা যাচ্ছে, এসআইআর এ বিএলও মারা যাচ্ছে। আর লাস্ট যে বিএলও মারা গেছেন তার খবর কি? এই অশোকনগরে আপনি আমি যেখানে বসে কথা বলছি, তৃণমূলের ভুয়ো নাম যাতে কাটা না হয় সেই জন্য অশোকবাবুকে বারবার থ্রেট করছিল তৃণমূলের এক নেত্রী এবং তৃণমূলের বিএলএ 2, যে কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। সেই নিহত, আত্মহত্যায় মৃত বিএলওর স্ত্রী জানিয়েছেন। অরাজকতার পরিবেশ তৈরি করছেন তিনি। এই সরকারি অফিসাররা যারা মানুষকে এই সামান্য, জানি আজকে সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে যে ছোট ছোট বানান ভুলেও কেন ডেকে পাঠাচ্ছেন, এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার যে রাজ্য সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করে দিচ্ছেন তাদের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেট, এবং তাই তারা মানুষকে হ্যারাস করে নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ দেওয়ার জন্য একটা কুচক্র চালাচ্ছেন, যা অলরেডি ওপেন হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গেছেন যে এদের এত ডাকবার দরকার নেই। কিন্তু এই হ্যারাস করার পদ্ধতিটা রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে নির্বাচন কমিশনকে বদনাম করবার যে খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় মেতেছেন সবাই জানে। 58 লাখ নাম বাদ গেছে। আচ্ছা, এই নাম বাদ গেল কি করে? বিএলওরা তো গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিএলএরাও ছিল। তাদের উপস্থিতিতে এবং রাজ্য সরকারি কর্মচারী যিনি বিএলও, তারা দুজন থাকবার পর সেই নামগুলো বাদ দেওয়া হয়েছে। মৃতদেহ নাম, স্থানান্তরিত নাম বা ডাবল ট্রিপল কার্ড যে এন্ট্রি, অর্থাৎ পুরোটাই কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এবং তার একটাই উদ্দেশ্য যে ভুয়ো নাম রেখে দাও। তাই আজকে শেষ পর্যায়ে বাঁচবার জন্য তিনি ব্যক্তিগতভাবে তিনি মামলা করেছেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই মামলা করেননি, তিনি নিজেকে বাঁচাবার জন্য তিনি বিভিন্ন রকম জায়গায় বলছেন রাজ্য সরকারের নথিও গ্রহণ করা হোক। মামার বাড়ির আবদার নাকি? সুপ্রিম কোর্টে যে কটা নথি নেওয়া হবে তা নিয়ে তো আলোচনা হয়ে গেছে। তিনি বলছেন ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট মানেটা কি? আপনি আমার বাড়িতে ভাড়া থাকেন, এটা যদি আমি লিখে দিই তার মানে আপনি ভোটার হয়ে গেলেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে যারা এখানে ধরুন আসে বা অবৈধভাবে ধরুন ঢোকে, তাদের যদি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দেওয়া তার মানে তারা পরিষ্কার ভোটার বা নাগরিক। স্বাস্থ্যসাথী কার্ড, যা যা রাজ্য সরকারের ডকুমেন্ট, স্বাস্থ্যসাথী কার্ড থেকে অমুক তমুক সব বলছে নাকি নিতে হবে। মামার বাড়ির আবদার। আমরা কদিন আগেই এসআইআর এর শুরুতে যখন অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছিল, ঝাঁকে ঝাঁকে লাখে লাখে ভিড় করেছিল স্বরূপনগরের বর্ডারে, সেদিন মানুষের চোখ খুলে গেছে পশ্চিমবঙ্গবাসীর। তিনি হিন্দু আর মুসলমান, তিনি দেখে দিয়েছেন যে যারাই বাংলাদেশ থেকে
অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকেছে, তারা পরিষ্কার বলে দিয়েছে যে হ্যাঁ আমরা এই রাজ্যে ভোট দিতাম, হ্যাঁ আমরা এই রাজ্যের হিন্দু মুসলমান বা সবার জন্য যে যে প্রকল্পগুলো সেগুলো ভোগ করতাম, এ তো বলে দিয়েছে। তো তার মানে পুরোটাই ভেজাল, আর আসলটাকে গুলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি বুঝতে পারছেন যে বাঁচবার আর কোনো উপায় নেই, তারা যেভাবে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিয়ে এ রাজ্যে সমস্ত মানুষের অধিকার পাওনা সবটা চুরি করেছেন, ভেজাল দিয়ে ভরিয়ে দিয়েছেন, তা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষিপ্ত। তাকে 26-এ এসআইআর হতো বা না হতো ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা। এমনকি মুসলমান সমাজেরও একটা বড় অংশ আজকে এক কাট্টা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাই তিনি যাতে ভুয়োগুলোকে কোন রকম অজুহাত দিয়ে বাঁচিয়ে দেওয়া যায় তার একটা চেষ্টা করছেন। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে ভুয়ো নথির আখাড়া তৃণমূলের, আমরা নিজে দেখেছি যে তৃণমূলের নানান লোকজন তারা ধরা পড়েছে যে ভুয়ো আধার ভোটার কার্ড তারা নিজেরা বলেছেন মঞ্চ থেকে আমরা তৈরি করে দেব। এটা কি সম্মানীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাতে পরিষ্কার ভেজাল ঢোকানো যায় সেই জন্য দু চার কথা পরিষ্কার বলেছেন। উনি ওখানে গেছেন খেলা করতে। এবার তারপর আবার সামনে 9 তারিখে শুনানি মানে শোনা হবে। এবার 10 তারিখে আবার এই ইডির যে ফাইল ডাকাতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যেখানে ইডি 2700 কোটি টাকার কয়লা দুর্নীতির তদন্তে এই আইপ্যাক বা প্রতীক জৈনের বাড়িতে এসেছিল, সেইটা নিয়ে পরিষ্কার মামলা রয়েছে। এখন দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় 9 তারিখ যান কিনা। তার সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ঢাকতে যিনি মামলা লড়েন কল্যাণ ব্যানার্জি, তিনি বলে দিয়েছেন দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় উনি পারলে উপস্থিত হবেন। অর্থাৎ 10 তারিখ যেহেতু আর একটা মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, তাই থাকলে বিপদ হতে পারে, তাই তিনি যেতে নাও পারেন। যদি আজকে কোনো কিছু ভুলভাল বলে থাকেন, সুপ্রিম কোর্টের অবজারভেশন এক্সপিরিয়েন্স থেকে চিন্তা ভাবনা করে কংগ্রেসের যে যে নেতারা তৃণমূলের লয়ার সে যে লড়ছে তাদের সঙ্গে আলোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার চেষ্টা করবেন, বা এই ভুয়ো ভোটটা আর কি করে করা যায়। আশা অঙ্গনবাড়ি কর্মীদের ব্যবহার করা হয়েছে সরকারি অফিসারের কাজে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বারবার যোগ্য অফিসার চেয়েছে, পর্যাপ্ত অফিসার দেয়নি। এমনকি অফিসারদের যে পারিশ্রমিকটা হয় সেটাও ক্লিয়ার করছে না, যাতে অফিসাররা রেগে যায়। এরা কোন অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টেই মামলা করে আটকাবার চেষ্টা করেছিলেন। তাদের পরিবার পরিজনদের ভয় দেখানো হয়েছে 2 নম্বরই ভেজাল নাম রেখে দেওয়ার জন্য। এসআইআর এর কাজে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই কাজে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল পরিচালিত যে রাজ্য সরকারের কর্মচারীরা রয়েছেন, তারা যদি আমাদের কথা শুনে 2 নম্বরই না করেন, বা মানুষকে হেকেল যদি না করেন, বা যদি তারা আমাদের পছন্দের যে যে ভুয়ো নামগুলো সেগুলোকে বাদ দেন, তাহলে জিনা হারাম করে দেব। তো ফলত সেই খেলাই খেলতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকজন দেখেছেন তিনি কি কি মিথ্যা কথা বলেছেন, পশ্চিমবঙ্গের লোকেরা ভালো করে দেখেছে। তৃণমূলের উচ্চিংড়েরা দু হা করে লাফালাফি করুক না কেন, আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট চাপিয়ে মামলা লড়তে পারেননি। আমার দেশের নিয়মে যদি কোনো ব্যক্তি মামলা করেন, তিনি যে কোনো ব্যক্তি হোক না কেন, তিনি চাইলে তিনি তার হয়ে 2-1টা প্রশ্ন করতে পারেন বা সওয়াল করতে পারেন। তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়, মানে কানু পাঁচু বাবলু তাদের মতো করেই পরিষ্কার তিনি 2-1টা প্রশ্ন করেছেন, যে প্রশ্নে পরিষ্কার কি ভাবে ভুয়োদের আরো ঢোকানো যায় তার ইঙ্গিত কিন্তু আস্তে আস্তে এসেছে। এবং সেটা যে সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিরা তারা কেউই বুঝতে পারেননি। শুধু একাই নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের জ্বলে পুড়ে যাওয়া হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এই নাগরিকেরা যাদের অধিকার লুট করে তৃণমূল এবং রাজ্য সরকারকে ব্যবহার করে, এবং বাই প্রেসার রাজ্য সরকারের যারা ভালো অফিসার তাদের ট্রান্সফারের ভয়, প্রমোশনের লোভ বা পরিবারকে ক্ষতি করে দেবে এই ভয় দেখিয়ে, তা মানুষ বুঝে গেছেন যে রাজ্যের সম্মানীয় হাইকোর্টের যারা বিচারপতিরা রয়েছে তারা যখন চোর ধরার জন্য হাইকোর্টে মামলা চালান, সেই সময় হাইকোর্টের মতো সম্মানজনক জায়গাকে তৃণমূল যে বানচাল করে দেয়, বিচারপতিদের নামে পোস্টার মেরে তাদের কলঙ্কিত করা হয়, বিচারপতিদের পরিবারদের বিভিন্ন
ভাবে থ্রেট করা হয়, এটা কি সম্মানীয় হাইকোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিচ্ছু জানেন না? তারা নিশ্চয়ই জানেন। আশা করব 9 তারিখে শুনানিতে আরো অনেকটা ক্লিয়ার হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে চেয়েছিলেন তা আজকের সম্মানীয় বিচারপতিদের যা যা মন্তব্য, সেই মন্তব্যে কিন্তু তার খুশি হওয়ার মতো, মমতা বন্দ্যোপাধ্যায় বা চোর তৃণমূল যারা ভুয়ো ভোটার ঢুকিয়ে বাঁচতে চাইছে তাদের খুশি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আর বাকি যে যে বিষয় করা হতে হবে সেগুলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিক করবে, এটা তাদের ব্যাপার। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনেক আগে যদি তারা করা হতেন, যেভাবে 2200টা বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এই রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশনের কাজ করছি এই নাম করে যেভাবে 2200 বুথে মৃতদেহই 25 বছরে কেউ মারা যায়নি দেখিয়েছিলেন, সেই দিনই এই বিএলওদের যদি কড়া শাস্তি দিতেন যা অন্য রাজ্যে নির্বাচন কমিশন দিয়েছিল, তাহলে কিন্তু এই বাড়াবাড়ির নাটক করবার জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারতেন না বলে বহু মানুষ বলছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে বহু লক্ষ প্রায় জাল ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ গেছে, অথচ মমতা ব্যানার্জি বলছেন যে 2026-এর যে নির্বাচন সেটা 2025-এর ভোটার লিস্টে করাতে। তার মানে উনি চান কি, মানে এই যে জাল ভোটার দিয়ে ভোট হোক? দেখুন, 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিল ডায়মন্ড হারবার থেকে 7 লক্ষ ভোটে। বোধ করি 16 লক্ষ বা তার আশপাশের ভোটার সংখ্যা এই লোকসভাটিতে। মানুষ প্রার্থীকে ঢেলে ভোট তখনই দেয় যখন তার প্রার্থী তার জন্য এমন ডেভেলপমেন্ট করেছে যে মানুষের জীবন যাপন, রাস্তাঘাট, বেঁচে থাকা, স্কুল, কলেজ, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা দারুণ হয়ে গেছে। আপনি ডায়মন্ড হারবারে চলে যান, যদি গিয়ে দেখেন সেখানে দারিদ্রতা ছাড়া আর কিচ্ছুই নেই। কিছু লুটেরাদের হাতে পয়সা আছে, এই জাহাঙ্গীর টাহাঙ্গীরদের হাতে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতুষপুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লুটের ভোট চালায়, যেখানে অধিকাংশ জায়গায় অন্য দলের এজেন্টদের বসতে দেয় না। এমনকি একটা সময় গেছে, আপনারা নিজেরা জানেন, মিডিয়াকেও ভোটের সময় ঢুকতে দেয় না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাপ্পা দিয়ে জিতেছেন, এই সবাই জানে। তো ফলত পশ্চিমবঙ্গে সেই যে মৃতদেহ, ভুয়ো ভোটার, ডাবল ট্রিপল কার্ড এন্ট্রি, যাদের একটা নামে, একজনের নামে 3-4টে কার্ড আছে, সেটাকেই ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে 2026-এর বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। কারণ তিনি জানেন পশ্চিমবঙ্গের মানুষকে তিনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ যারা গরিব মানুষ, তিনি হিন্দু আর মুসলমানও, প্রত্যেকের জন্য কেন্দ্রীয় সরকার যা যা বরাদ্দ করেছে সেগুলো তারা ভুয়ো নাম দিয়ে চুরি করেছেন। এবং কেন্দ্র সরকারকে কিভাবে মানুষের জন্য তারা অর্থ খরচ করেছে তার রিপোর্টই জমা দিতে পারেনি, ক্যাগ রিপোর্ট যেটাকে বলে। তাই পশ্চিমবঙ্গের কোনো মানুষ, অধিকাংশ মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। হ্যাঁ, ভোট দেবে কিছু লোক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চুরি চক্রে থেকে টাকা পয়সা পায় বা চোর বা চুরিকে সমর্থন করে। ঈশ্বর তাদের মঙ্গল করুন। তো তাই শেষ অস্ত্র হিসেবে এই ধরনের ভুয়োটাকেই রেখে দিতে চাইছেন, ভুয়ো লিস্টটাকেই রেখে দিতে চাইছেন, যা হবার নয়। পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিন্ত রয়েছে যে ভুয়োরা হাঁটবেই, আর তারা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভোট করে এই সরকারটাকে বিসর্জন দেবে। হ্যাঁ, রাজ্যে মাইক্রো অবজারভার কাজ করলে সমস্যা কোথায়? উনি তো মাইক্রো অবজারভার প্রত্যাহার করতে বলছেন। দেখুন, মাইক্রো অবজারভার হচ্ছে তারা যাদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই এবং যাদের পরিবার পশ্চিমবঙ্গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রিমিনাল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে মার খাবার ভয় থাকে না। আমাদের পশ্চিমবঙ্গের সরকারে যে যে কর্মচারীরা কাজ করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোটার লিস্টে সামান্য নামের ভুল, যেগুলো নিজেরাও ঠিক করে মানুষকে স্বস্তি দিতে পারতেন, সেটা না করে মানুষকে যে বিরক্ত করছেন, বিরক্ত করে দায় চাপাচ্ছেন নির্বাচন কমিশন বলে। কোথায় নির্বাচন কমিশন? তো দিল্লিতে বসেছেন। তারা পরিষ্কার বলেছেন স্বচ্ছ ভোটার তালিকা চাই। ফলত এইটার জন্য প্রয়োজনীয় এই পদক্ষেপগুলো করুন। তারা একবারও তো বলেনি মানুষকে এইভাবে হ্যারাস করছে কারা? ইআরও এবং এইআরও, ডিএম এবং এডিএমরা। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলে বিভিন্ন জেলায় যে তোলাবাজি হয়, যে দুর্নীতি হয়, যে লুটতরাজের চক্র চলে, যে অপরাধের চক্র চলে, সেটার সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে
একটা বড় অংশের সরকারি অফিসার পশ্চিমবঙ্গে যারা ডিএম বিডিও তারা জড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের জেলা সভাপতি বলা হয়, ওই যে তৃণমূলের জেলা সভাপতি হচ্ছে নাকি ডিএম আর এসপিরা, এটা সাধারণ মানুষ বলেন, অর্থাৎ দুর্নীতির সঙ্গে জড়িয়ে। তারা কি কি কাজ করে মানুষকে খেপাচ্ছেন, বা সামান্য নামের তফাৎ হয়ে গেলেই মানুষকে ডাক করিয়ে নির্বাচন কমিশনকে বদনাম করাবার যে খেলা খেলছেন, সেটা মাইক্রো অবজারভাররা ধরে ফেলেছিলেন। যে এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কাজ করা অফিসারদের দিয়েই মানুষকে হেকেল করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, 10 বার ডাক করানো হচ্ছে, এবং দোষ দিয়ে বলা হচ্ছে এ তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছে। নির্বাচন কমিশন কখনো এই ধরনের কথা বলেনি। বিভিন্ন সওয়াল জবাবে নির্বাচন কমিশনের কথা স্পষ্ট, নালে এআরও এবং এইআরও বলুন বা যারাই রয়েছে তাদের উপরে নজরদারিটা চলতো না, যে মানুষকে হেকেল করছেন কেন। তাদের আইডেন্টিফাইও করা হয়েছে কদিন আগে, আপনারা দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না এই অবজারভাররা থেকে তারা যে প্ল্যানটা করছে মানুষকে খেপাবার বা ভেজাল ভোটটাকে রেখে দেবার, সেই বিষয়ে তদারকি করুক। তিনি বলে দেবেন আমার রাজ্য সরকারি কর্মচারী তো এখন নির্বাচন কমিশনের আন্ডারে, তারা যা কাজ করেছে আমার এখানে কি বলবার আছে। পুরো এই খেলা খেলতে চাইছেন, কিন্তু খেলাটা খুব একটা পোক্ত হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই তিনি টেনশনে গুলিয়ে দেবার জন্য দিল্লি দিল্লি দৌড়ে বেড়াচ্ছেন। এবং ওনার পাশে খেয়াল করে দেখুন, INDIA জোটের একজন নেতাও নেই, একটাও বড় কোনো দল নেই। দেখুন, গুজরাটে প্রায় 75 লক্ষ নাম বাদ গেছে। কোনো হুজ্জুতি করতে দেখেছেন আপনারা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা সেইখানের কোনো ব্যক্তিকে? এমনকি তামিলনাড়ু স্ট্যালিন, তিনি তো বিজেপি বিরোধী, সেখানে SIR রয়েছে, প্রায় 1 কোটি নাম বাদ গেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বিজেপি বিরোধী স্ট্যালিন, তাদের কোনো হুজ্জুতি করতে দেখেছেন? বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই কদিন ধরে কাউকে দাঁড়াতে দেখছেন? কারণ তারা বুঝতে পেরেছেন এবং তারা জানেন যেভাবে জ্ঞানেশ কুমারকে, নির্বাচন কমিশনকে ভুয়ো ভোট কেন কাটা হচ্ছে, সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গালমন্দ করছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুয়ো ভোটে যেতেন, শুধুই ভুয়ো ভোটে মেজাল্লি, সেইটা প্রমাণিত হয়ে যাচ্ছেন দেখে তার INDIA জোটের কংগ্রেস, CPIM তারাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী INDIA জোটে দিল্লিতে, হ্যাঁ, বা স্ট্যালিনরা, তারা চুপ হয়ে রয়েছেন। এটা খুব ভালো করে লক্ষ্য রাখার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গদি বাঁচাবার জন্য, মানুষের জন্য আমি গেছি বলে ওখানে নাটক করতে গেছেন। আসল তার কাজ যতটা ভুয়ো বাঁচানো যায় সেই কার্ডগুলো নিয়ে যাতে তৃণমূলকে দিয়ে ভোট দেওয়ানো যায়, বা ওই ব্যক্তিকেই আবার যিনি অন্য রাজ্যে বা অন্য বিধানসভায় ভোট দিচ্ছেন তবে তাকে আঙুলে কালি তুলিয়ে, ওদের কাছে তো কালি ফালি থাকে তুলবার, আবার যাতে তৃণমূলকে দিয়ে ভোট দেওয়ানো যায়, এই তার চক্র এবং প্ল্যান। একটু আগে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বললে তুমি, যে বিধানসভায় দুটো কমিটিতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিধানসভায় যে সিট হুমায়ুন কবির এবং পার্থ চট্টোপাধ্যায় অ্যাজ ইট ইজ সেটা রয়ে গেছে। তাহলে যে সাসপেনশনের অর্ডার ছিল সেটা কি শুধুমাত্র লোক দেখানো? দেখুন, তৃণমূল বেসিক্যালি গোয়াজু লাইক বা সার্কাস। এই হুমায়ুন কবির যে বলেছিল যে হিন্দুদের কেটে ভাসিয়ে দেব, তিনি পরে বলেছেন যে এটা দলীয় ইনস্ট্রাকশন ছিল। ওই অদিত চৌধুরীকে হারিয়ে মুর্শিদাবাদ থেকে যাতে মুসলমানরা এক কাট্টা হয়ে ওই খেলোয়াড়কে ভোট দিতে পারে, ইউসুফ পাঠানকে, তার জন্য তিনি নাকি এই সমস্ত কাজকর্ম করেছিলেন। এবার তারপর দেখতে পাওয়া যাচ্ছে যে তাকে তৃণমূল দল, সে অন্য দল খুলে ফেলল, উন্নয়ন জনতা পার্টি নাকি নাম, তবু তাকে পদ থেকে সরালো না, বিধায়ক পদ থেকে। মানে কিসের ইঙ্গিত? এদিকে পার্থ চট্টোপাধ্যায়, যার জন্য পশ্চিমবঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, চাকরি চলে গেছে এত মানুষের, শিক্ষা দুর্নীতিতে পশ্চিমবঙ্গের শিক্ষাকে শেষ করে দিয়েছে, তাকেই আবার, সেই চোরকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন। অর্থাৎ চুরি এবং চোর এটা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে থাকতে পারেন না তা প্রমাণ দিলেন। এবার পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝে নিন, চোখের সামনে দেখুন যে পশ্চিমবঙ্গের সব থেকে
ভবিষ্যৎ নষ্ট করলো। এই পার্থ চট্টোপাধ্যায় চুরি করে জেল খাটলো, যিনি অসুস্থতার কারণ দেখিয়ে এখন জামিনে রয়েছেন, আবার জেলে চলে যেতে পারেন। তার উপরে সেই শিক্ষা চোরের উপরে, যার বান্ধবীর খাটের নিচে থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই চোরের উপরেই ভরসা করছেন এবং তাদের বিধানসভার গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করবার দায়িত্ব দিচ্ছেন। স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চোরকে চায়। অসংখ্য ধন্যবাদ।